আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমি এম কে জামান, ইজবিল হাসান বুকটির পক্ষ থেকে আপনাদের স্বাগত। আজকের টিউটোরিয়ালের বিষয় কন্ট্রাক্ট কস্টিং দ্বিতীয় পর্ব। শিক্ষার্থীগণ, প্রথম ক্লাসে আমরা এই অধ্যায়ের বেসিক কনসেপ্টগুলো ভালোভাবে শিখে নিয়েছি। আজকের ক্লাসে আমরা এই অধ্যায়ের গাণিতিক সমস্যাগুলো সমাধান করব। তাহলে চলুন প্রথমে আমরা 1 নম্বর প্রবলেম থেকে গাণিতিক সমস্যাগুলো দেখে আসি। গুরুত্বপূর্ণ অঙ্কগুলি এখানে ইজবিল হাসান নোটে আমি সাজিয়ে দিয়েছি। তো এখান থেকে আমরা প্রথমে প্রবলেম নাম্বার 1 দেখি অঙ্কটি কি বলা হয়েছে। ইজবিল হাসান নোটের প্রবলেম নাম্বার 1, এটি 14 সালের মডিফাইড। অঙ্কটি বলা হচ্ছে দ্য ফলোইং অ্যামাউন্ট হ্যাভ বিন স্পেন্ট অন এ কন্ট্রাক্ট স্টিল ইনকমপ্লিট অন ডিসেম্বর 31, 2016। বলছে যে ইনফরমেশন একটি দেওয়া হয়েছে, যে ইনফরমেশনের খরচগুলো দেওয়া আছে নিচেই, তবে এটি স্টিল ইনকমপ্লিট, অর্থাৎ কাজটি এখনও কমপ্লিট হয়নি, সম্পন্ন ইনকমপ্লিট কন্ট্রাক্ট। ইনফরমেশনের ভিতরে বলা হচ্ছে ডিটেলস আইটেম। প্রথমে মেটেরিয়াল সেন্ড টু সাইট, মেটেরিয়াল পাঠানো হয়েছে কার্যস্থলে। এই সাইট বলতে কার্যস্থলকে বোঝানো হয়েছে, এটা পার্সোনা, এটা হলো কার্যস্থল, কারণ কন্ট্রাক্টের একটা চলিত শব্দ, এটা পারিভাষিক শব্দ। সাইট মানে কার্যস্থল। তাহলে কার্যস্থলে পাঠানো হয়েছে ম্যাটেরিয়াল 2,50,000 টাকা, এটা খরচ, এটা ডেবিট পাশে আসবে। তাহলে কন্ট্রাক্ট অ্যাকাউন্টের ডেবিট পাশে আসে খরচ, এই আইটেমটা খরচ পাশে ডেবিট পাশে দেখাতে হবে। এবার এখন দ্বিতীয় আইটেম, ম্যাটেরিয়াল ডাইরেক্টলি পারচেস, অর্থাৎ কার্যস্থলে সরাসরি ক্রয় করেছে 40,000 টাকা, এটিও খরচ হিসেবে ডেবিট পাশে দেখাতে হবে। ডাইরেক্ট লেবার, ডাইরেক্ট ওয়েজেস, এগুলো খরচ, এটা ডেবিট পাশে দেখাতে হবে। আদার ডিরেক্ট এক্সপেন্সেস, এটিও খরচ হিসেবে ডেবিট পাশে দেখাতে হবে। প্ল্যান্ট পারচেস, এখানে প্ল্যান্ট ইকুইপমেন্ট ক্রয় করেছে 1 লক্ষ টাকা, এটা আমরা ডেবিট পাশে খরচ হিসেবে দেখাবো। প্রথমে ব্যবহৃত দ্রব্য হিসেবে আমরা ডেবিট পাশে দেখাবো, আর পরবর্তীতে যখন অব্যবহৃত প্ল্যান্টের মূল্য থাকবে সেটা আমরা ক্রেডিট পাশে দেখাতে পারবো। তাহলে আসুন 1 লাখ টাকা ডেবিট পাশে খরচ হিসেবে দেখালাম। এস্টাবলিশমেন্ট চার্জ, এটা খরচ, তাই 15,000 টাকা ডেবিট পাশে দেখাতে হবে। মেটেরিয়াল রিটার্ন টু স্টোর, শিক্ষার্থীগণ রিটার্ন টু স্টোর মানে গোডাউনে এটা ফেরত গেছে, অর্থাৎ অব্যবহৃত ম্যাটেরিয়াল, এই ম্যাটেরিয়ালটা ক্রেডিট পাশে দেখাতে হবে। অব্যবহৃত সমস্ত দ্রব্য আইটেমগুলো ক্রেডিট পাশে যায়। এরপর ইন্সপেকশন ফিস, এটা আমাদের খরচ হিসেবে ডেবিট পাশে দেখাতে হবে। সাইট অফিস এক্সপেন্সেস, এটা খরচ হিসেবে ডেবিট পাশে দেখাতে হবে। ওয়ার্ক সার্টিফাইড, এটা হলো দ্বিতীয় স্টেপের কাজ। দ্বিতীয় স্টেপে আমরা শিখেছি ছকের মাধ্যমে যে দুইটা আইটেম আসে, সেটা হলো ওয়ার্ক সার্টিফাইড আর ওয়ার্ক আনসার্টিফাইড, যদিও দুইটা আইটেম পাশাপাশি আছে। এটা দ্বিতীয় স্টেপের ক্রেডিট পাশে বসবে সবসময়। শিক্ষার্থীগণ, এবার আসুন ক্যাশ রিসিপ্ট, এটা আমাদের কন্ট্রাক্ট অ্যাকাউন্টের ছকের মধ্যে আসে না, তবে ওয়ার্কিং করার সময় আমাদের এটা কাজে লাগে, প্রফিট বের করার সময়। এবার আসুন ম্যাটেরিয়াল অন হ্যান্ড, অব্যবহৃত অবস্থায়, এটা হাতে ক্লোজিং আছে, এটা ক্রেডিট পাশে বসবে। শিক্ষার্থীগণ, ওপেনিং ম্যাটেরিয়াল থাকলে ডেবিট পাশে আসে, আর ক্লোজিং ম্যাটেরিয়াল ক্রেডিট পাশে আসে। তাহলে এরপরে আসে ডাইরেক্ট লেবার আনপেইড, মজুরি প্রদান করা হয়নি, সকল প্রকার বকেয়া খরচ ডেবিট পাশে বসবে। আমরা ছকের আলোচনার মাধ্যমে এটা দেখাইছিলাম, আবারও বলি, এটা সকল প্রকার বকেয়া খরচ ডেবিট পাশে যায়। তো এখানে লেবার খরচটা ওয়েজের সাথে যোগও করা যায়, অথবা আলাদাভাবে আউটস্ট্যান্ডিং লেবার নামে আলাদাভাবে দেখানো যায়। ভ্যালু অফ প্ল্যান্ট, প্ল্যান্টের বছর শেষে মূল্যায়ন হয়েছে 80,000 টাকা। শিক্ষার্থীগণ, প্ল্যান্ট যখন ক্রয় করা হয়েছিল আমরা ডেবিট পাশে লিখেছিলাম 1 লক্ষ টাকা, আর এখন বর্তমানে অব্যবহৃত অবস্থায় মূল্যায়ন হয়েছে 80,000 টাকা, এটা ক্রেডিট পাশে যাবে 80,000 টাকা, আর ডেবিট পাশে যাবে 1 লক্ষ টাকা। তাহলে আলটিমেটলি এখানে অবস্থায় ডিপ্রিসিয়েশন দেখানো হচ্ছে কত, 20,000 টাকা। যদি কোনো স্টুডেন্ট ডেবিট পাশে শুধুমাত্র ডিপ্রিসিয়েশন নামে 20,000 টাকা দেয়, তাহলেও সঠিক হবে উত্তর। আর যদি এটা 1 লাখ টাকা ডেবিট পাশে একবার লেখা হয়ে যায়, তাহলে অবশ্যই ক্রেডিট পাশে 80,000 টাকা লিখবেন, এটিও সঠিক উত্তর হবে। এবার আসলে লাস্ট আইটেম বলা হচ্ছে দ্য কন্ট্রাক্ট প্রাইস, এই কন্ট্রাক্টটার আসলে প্রকৃতপক্ষে প্রাইস মূল্য ছিল 10 লক্ষ টাকা। এটা আমাদের কন্ট্রাক্ট অ্যাকাউন্টের ভিতরে কখনো আসে না, তবে আমাদের ওয়ার্কিং করার সময়, প্রফিট বের করার সময় এটা লাগবে। শিক্ষার্থীগণ, কমপ্লিট ওয়ার্ক করার সময় লাগবে, আচ্ছা পার্সেন্টেজ অফ কমপ্লিট ওয়ার্ক, তখন আমাদের 10 লাখ টাকা প্রয়োজন হবে। এবার আসুন রিকোয়ারমেন্ট দুইটা বলা হয়েছে, একটা হলো ক্যালকুলেট দ্য কন্ট্রাক্ট অ্যাকাউন্ট, আরটা হলো শো দ্য ব্যালেন্স শিট। তাহলে আসেন আমরা প্রথমে 1 নম্বর এ নম্বর প্রশ্নের উত্তরটা তৈরি করি। কন্ট্রাক্ট অ্যাকাউন্ট, কন্ট্রাক্ট অ্যাকাউন্টের পূর্বে আমরা এখানে একটি ইনফরমেশন দিয়েছি যে প্রশ্নের ভিতরে মূল যে থিমগুলো আছে, মেন জিনিস, কন্ট্রাক্ট প্রাইস 10 লক্ষ টাকা, ওয়ার্ড সার্টিফাইড 6.5 লক্ষ টাকা, আনসার্টিফাইড 50,000 টাকা, আর ক্যাশ রিসিপ্ট, এগুলো আমরা প্রথমে লিখতেও পারি, না লিখলেও চলবে। এবার আসুন একটা ছক তৈরি করি কন্ট্রাক্ট অ্যাকাউন্ট। কন্ট্রাক্ট অ্যাকাউন্টের 4টে কলাম থাকে, ডেবিট পাশে 2টা আর ক্রেডিট পাশে 2টা। ডেবিট পাশে সমস্ত খরচগুলো বসাতে হয়, আর ক্রেডিট পাশে অব্যবহৃত এবং যদি কোনো ক্ষতি হয়, লস হয়, তাহলে সেগুলি বসাতে হয়।
তো আসুন প্রথমে এই ছকে আমাদের 3টে স্টেপ হবে। প্রথম স্টেপে আমরা খরচগুলো ডেবিট পাশে বসালাম। প্রস্থের মধ্যে আমরা প্রথম পড়েছিলাম ম্যাটেরিয়াল সেন্ট টু সাইট 2.5 লক্ষ টাকা, এই ডেবিট পাশে আসলো। দেখুন প্রস্থের প্রথম আইটেমটা ছিল, তাহলে আমরা যেগুলো এখান থেকে পড়েছি খরচগুলো সব ডেবিট পাশে আমরা বসিয়ে দিলাম। যে ডাইরেক্ট ম্যাটেরিয়াল ডাইরেক্টলি পারচেস করা হয়েছে 40,000 টাকা, ডাইরেক্ট লেবার খরচ হয়েছে 60,000 টাকা, আদার ডাইরেক্ট এক্সপেন্স আছে 30,000 টাকা, প্ল্যান্ট পারচেস 1 লক্ষ টাকা ডেবিট পাশে দেখানো হলো, এস্টাবলিশমেন্ট চার্জ 15,000 টাকা, ইন্সপেকশন ফিস 5,000 টাকা খরচ, সাইট অফিস এক্সপেন্সেস এটাও খরচ, আনপেইড ওয়েজেস বা লেবার খরচ এটাও আমাদের আনপেইড সকল প্রকার বকেয়া খরচ ডেবিট পাশে দেখাতে হয়। এই ছিল আমাদের মোট খরচের পরিমাণ, যোগ করে পেয়ে গেছি আমরা 5,21,000 টাকা। এবার আসুন ক্রেডিট পাশে আমরা যে আইটেমগুলো দেখেছিলাম যে ম্যাটেরিয়াল রিটার্ন টু সাইট স্টোরে ফিরে গেছে, এটা ক্রেডিট পাশে। ম্যাটেরিয়াল ইন হ্যান্ড এটা ব্যালেন্স শিটে আছে হাতে, এখন ক্রেডিট পাশে। আর প্ল্যান্টের সর্বশেষে মূল্যায়ন হয়েছে 80,000 টাকা। প্ল্যান্ট ছিল ক্রয়ের সময় 1 লক্ষ টাকা, কিন্তু ব্যবহার করার ফলে 1 বছর পরে অব্যবহৃত অবস্থায় আছে কত 80,000 টাকা, এটা মূল্যায়ন হয়েছে। তাহলে ক্লোজিং মূল্যায়ন ক্রেডিট পাশে দেখাতে হয় 80,000 টাকা এখানে দেখালাম। এবার আসুন সাধারণত এই 3টে আইটেম আমাদের 5,21,000 থেকে বাদ দিতে হবে, তাহলে আমরা প্রকৃতপক্ষে কন্ট্রাক্টের জন্য ব্যয় করেছি কত সেটি বেরিয়ে আসবে। 5,21,000 থেকে 2,000, 12,000 এবং 80,000 বাদ দেওয়ার পরে 4,27,000 টাকা থাকলো। এটি হলো আমাদের কস্ট অফ ওয়ার্ক ডান, অর্থাৎ এই কার্যটি পরিচালনা করতে আমাদের ব্যয় হয়েছে 1 বছরে 4,27,000 টাকা। তারপরেও কন্ট্রাক্টটা এখনো পর্যন্ত ইনকমপ্লিট অবস্থায় আছে। সেক্ষেত্রে এবার আসুন এটা আমরা সিডি লিখেছি দ্বিতীয় ধাপে নেওয়ার জন্য, ক্যারি ডাউন সিডি নিতে হবে কস্ট অফ ওয়ার্ক ডান, এই পাশে নিয়ে এসে কস্ট অফ ওয়ার্ক ডান বিডি ডেবিট পাশে। এবার আসুন সেকেন্ড আইটেম, আমাদের সেকেন্ড স্টেপে যে আইটেমটা বসাতে হয় সেটা সবসময় ওয়ার্কিং প্রসেসে 2টা আইটেম, সেটা হলো কস্ট অফ ওয়ার্ক ডান আর কস্ট অফ আনসার্টিফাইড আর কস্ট অফ সার্টিফাইড। সেক্ষেত্রে আনসার্টিফাইড ভ্যালু দেওয়া ছিল প্রশ্নে 50,000 টাকা, আর সার্টিফাইড ভ্যালু দেওয়া ছিল 6,50,000। তো সর্বদা আমরা একটা জিনিস খেয়াল করব যে কস্ট ওয়ার্কিং প্রসেস আনসার্টিফাইড আর সার্টিফাইড ভ্যালু যোগ করলে ডেবিট পাশের আইটেমের থেকে একটু বড় হবে। তাহলে এখানে হয়েছে ক্রেডিট পাশে 7 লাখ টাকা আর ডেবিট পাশে হয়েছে মাত্র 4,07,000 টাকা। তো ক্রেডিট পাশেরটা প্রথমে যোগ করে 7 লাখ টাকা আমরা ডেবিট পাশে নিয়ে আসলাম। এই ডেবিট পাশের আইটেমের থেকে এবার আসুন এই 7 লাখ থেকে 4,07,000 টাকা মাইনাস করলাম, মাইনাস করলে আমাদের ব্যালেন্সিং ফিগার পেয়ে গেল 2,73,000 টাকা। এটি হলো আমাদের মুনাফা, এটাকে বলা হয় আনুমানিক মুনাফা। যেহেতু কমপ্লিট হয়নি কাজটি এখনো, সেজন্য এটা পরিপূর্ণভাবে আমরা মুনাফা বলতে পারি না, এটাকে বলি নোশনাল প্রফিট অর্থাৎ আনুমানিক মুনাফা। এটা আবার থার্ড স্টেপে নিতে হবে, তাই আমরা ব্যালেন্স সিডি লিখেছি। ঠিক আছে, দেখুন এই সিডি মানে ক্যারিড ডাউন, পরবর্তী স্টেপে আমরা এখান থেকে নামিয়ে নিলাম, পরবর্তীতে বিডি নামে নোশনাল প্রফিট, বিডি হলো 2,73,000 টাকা। এবার আসুন এই 2,73,000 টাকা ক্রেডিট পাশে থাকলো, কিন্তু ডেবিট পাশে আইটেম আমাদের এখানে বসাতে হয় লাস্ট স্টেপে, থার্ড স্টেপে দেয় প্রফিট এবং প্রভিশন। যেহেতু ইনকমপ্লিট তাই কিছু অংশ প্রভিশনে রাখতে হবে, আর যদি কমপ্লিট হতো তাহলে সম্পূর্ণ অংশটাই আমরা প্রফিট অ্যান্ড লসে পাঠাতে পারতাম। শিক্ষার্থীগণ প্রফিট কতটুকু হবে আর প্রভিশনে কত অংশ যাবে এটা আমাদের ক্লিয়ার করার জন্য একটি ওয়ার্কিং করতে হবে। প্রথমে আমাদের ওয়ার্কিং করতে হবে পার্সেন্টেজ অফ কমপ্লিট ওয়ার্ক, কত পার্সেন্ট কাজ কমপ্লিট হয়েছে। যেহেতু কন্ট্রাক্ট প্রাইস ছিল আমাদের 10 লাখ আর সার্টিফাইড ভ্যালু পেয়েছি আমরা মাত্র 6,50,000 টাকা, তাহলে কাজের আমরা স্বীকৃতি পেয়েছি মাত্র 6,50,000 টাকা। 10 লক্ষ টাকার কন্ট্রাক্ট প্রাইস ছিল, তো কতটুকু কাজ কমপ্লিট হয়েছে, তাই সূত্র হলো ওয়ার্ক সার্টিফাইড ডিভাইড বাই কন্ট্রাক্ট প্রাইস। তো ওয়ার্ক সার্টিফাইড হলো 6,50,000, কন্ট্রাক্ট প্রাইস হলো 10 লক্ষ, ভাগ করলে হয় 65%। শিখে ধরুন এবার আসুন আমরা যে সূত্র 4টি শিখেছিলাম, যে প্রথমে আবারও একটু দেখে আসি। এই সূত্রে আমরা দেখছি যে 25 থেকে 49 পর্যন্ত গেলে 1/3, আর 50-এর উপরে 90-এর নিচেই থাকলে 2/3। যেহেতু 65% 50 কমপ্লিট ওয়ার্ক হচ্ছে 65%, তাহলে 50 থেকে 89-এর মধ্যে এই রেঞ্জে অবস্থান করছে, তাহলে অবশ্যই 2/3 সূত্র দ্বারা প্রফিটটা নির্ণয় করতে হবে। তাহলে চলুন আমরা আবার অঙ্কটি দেখি প্রফিটের ভিতরে। তাহলে আমাদের সূত্র হবে 2/3 ইন্টু নোশনাল প্রফিট 2,73,000 টাকা ইন্টু উপরে ক্যাশ রিসিপ্ট 5 লক্ষ টাকা আর ওয়ার্ক সার্টিফাইড 6,50,000 টাকা। সেক্ষেত্রে এটা আমরা ক্যালকুলেশন করে দেখেছি 1,40,000 টাকা প্রফিট আসে।
তাহলে 2,73,000 থেকে 1,40,000 টাকা মাইনাস করলে ব্যালেন্সিং ফিগার 1,33,000। এটি হলো প্রভিশন, অর্থাৎ রিজার্ভ হিসেবে আমাদের পরবর্তী বছরের জন্য মুনাফা রেখে দিতে হবে 1,33,000 টাকা। আশা করি আপনারা বুঝতে পারছেন। প্রত্যেকটি অঙ্ক এভাবে তৈরি করতে হয় 3টে স্টেপের মাধ্যমে। সেগুন এবার আসুন 2 নম্বর যে রিকোয়ারমেন্ট বি বলা হয়েছিল ব্যালেন্স শিট। সাধারণত বেশিরভাগ অঙ্কে ব্যালেন্স শিট বলে না, তারপরে এই অঙ্কটি আমরা ব্যালেন্স শিট শিখব। ব্যালেন্স শিটে অ্যাসেট এবং লাইবিলিটি। তো অ্যাসেটে আমাদের দেখাতে হবে যে বছর শেষে যে সমস্ত সম্পদগুলো অব্যবহৃত অবস্থায় হাতে আছে সেইগুলো সম্পদ পাশে আসবে এবং ওয়ার্কিং প্রসেস সম্পদ পাশে আসবে। আর যে সমস্ত খরচগুলো বকেয়া আছে অর্থাৎ আউটস্ট্যান্ডিং আছে সেগুলো আমাদের ক্রেডিট পাশে বা অ্যাসেট লাইবিলিটি পাশে দেখাতে হবে। তাহলে আসুন আমরা প্রশ্নপত্রে আবার একটু দেখি যে কন্ট্রাক্ট অ্যাকাউন্টের ক্রেডিট পাশে ম্যাটেরিয়াল অন হ্যান্ড ছিল 12,000 টাকা আর প্ল্যান্ট ছিল 80,000 টাকা। এই দুইটা আইটেম ছিল আমাদের বছর শেষে অব্যবহৃত অবস্থায়। আর ওয়ার্কিং প্রসেসের একটি সূত্র আছে, শিক্ষার্থীগণ এই ওয়ার্কিং প্রসেস সূত্রটা আমাদের মনে রাখতে হবে। সেটা হলো প্রথমে কন্ট্রাক্ট অ্যাকাউন্টের কস্ট অফ ওয়ার্ক ডান 4,27,000 টাকা প্লাস প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্টে ট্রান্সফার করা হয়েছে যে টাকা 1,40,000 টাকা, এটা যোগ করতে হবে। যোগ করে এই যোগফল থেকে মাইনাস করতে হবে ক্যাশ রিসিভ। ক্যাশ আমরা এই বছরে রিসিভ করেছি, প্রশ্নপত্রে দেওয়া ছিল 5 লক্ষ টাকা। তাহলে আমরা কস্ট অফ ওয়ার্ক ডান 4,27,000 আর প্রফিট ছিল 1,40,000, যোগ করলে হয় 5,67,000। এখান থেকে আমরা ক্যাশ রিসিভ করে ফেলেছি অলরেডি 5 লক্ষ টাকা। তাহলে এখনো পর্যন্ত পাওয়া যাবে অ্যাকাউন্ট রিসিভেবল কত টাকা? 67,000। এটা আমাদের সম্পদ। এই ছিল 3টি সম্পদ। এই সম্পদগুলো যোগ করে এখানে ফলাফল দেখানো লাগবে না। আর লাইবিলিটি ছিল আউটস্ট্যান্ডিং ওয়েজেস বা লেবার, একটা মাত্র লাইবিলিটি ছিল। ওই একটা লাইবিলিটি আমরা দেখেছি প্রশ্নপত্রে ছিল 14,000 টাকা। এটিও যোগ করা লাগবে না, কারণ এটি মিলানো আমাদের শর্ত না, আমাদের মিলানো জরুরি নয়। অতএব যদি লাইবিলিটি না থাকতো তাহলে আমরা এটা লিখতাম না, শুধুমাত্র সম্পদ দিয়ে দেখাতাম। তাহলে শিক্ষার্থীগণ আশা করি আপনারা ব্যালেন্স শিট বুঝতে পারছেন। এবার ওয়ার্কিং প্রসেস সম্পর্কে আবারও বলি। ওয়ার্কিং প্রসেস সবসময় 3টে আইটেম দ্বারা হয়। একটা হলো কস্ট অফ ওয়ার্ক ডান, অঙ্কে যে কস্ট অফ ওয়ার্ক ডান থাকবে সেটা, প্লাস চলতি বছরে যে প্রফিটে ট্রান্সফার করা হয়েছে সেটা যোগ করতে হবে, মাইনাস ক্যাশ রিসিভ প্রশ্নপত্রে সাপ্লাই দেওয়া থাকবে, এটা মাইনাস করতে হবে। তাহলে এখানে আমাদের ওয়ার্কিং প্রসেস বলতে আমরা বুঝি যে অ্যাকাউন্ট রিসিভেবল অর্থাৎ অনাদায়ী দেনা, যে এখনো পর্যন্ত আদায় করা হয়নি যে সমস্ত দেনাদার, সেই পরিমাণ টাকা, এটা আছে ওয়ার্কিং প্রসেস। আর অব্যবহৃত সম্পদগুলো ব্যালেন্স শিটে দেখাতে হয় অ্যাসেট পাশে। সেক্ষেত্রে আশা করি আপনারা অঙ্কটি বুঝতে পারছেন। তাহলে প্রত্যেকটি অঙ্ক এভাবেই করতে হবে, 3টি স্টেপ করতে হবে। আর কন্ট্রাক্ট কস্টিং খুবই সহজ, আপনি ইজি প্লাস হ্যান্ডআউটটা সংগ্রহ করে এটা প্র্যাকটিস করেন, খুব সহজভাবে আমি এখানে উপস্থাপন করেছি। তাহলে আজকের ক্লাস আমাদের এখানে শেষ হলো। আগামী ক্লাস দেখার জন্য আপনাদের আহ্বান রইল। আর ইজি প্লাস হ্যান্ডআউটটি আপনার নিকটতম লাইব্রেরিতে খোঁজ করবেন, সেখানে অর্ডার দিলে হয়তো পাওয়া যাবে। আর যদি না পাওয়া যায় তাহলে স্ক্রিনে আমার মোবাইল নাম্বার দেওয়া আছে, আমার সাথে যোগাযোগ করলে আমাদের কারখানার থেকে সরাসরি কুরিয়ার সার্ভিসের মাধ্যমে আপনি পেতে পারেন। শিক্ষার্থীগণ তাহলে আজকের ক্লাস আমাদের এখানে শেষ হলো। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।